TVN24 নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনুরোধ উপেক্ষা করেই পদত্যাগ করেছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। রবিবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি আরও বলেন, নেতানিয়াহু ইসরায়েলকে সত্যিকারের বিজয় থেকে বঞ্চিত করছেন। এই সত্যিকারের বিজয় আসলে কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। এদিকে গাজার নুসাইরাত শরণার্থী কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 274 জনে। এই মৃত্যু ঘটেছে বিশেষ করে এই সময়ে আমরা দেখেছি 4 জন জিম্মিকে, 4 জন ইসরায়েলিকে উদ্ধার করেছে IDF। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অ্যাডভাইজার জেক সালিভান বলেছেন, হামাস রাজি হলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। রবিবার এক অনুষ্ঠানে CBS নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ইসরায়েল সমর্থন জানালেও হামাস আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এছাড়া আমরা দেখছি ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের নির্বাচনে উগ্র ডানপন্থীরা বেশ ভালো ফলাফল করেছে। অন্তত গতবারের তুলনায় তাদের অবস্থান বেশ ভালো হয়েছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া তাদের অবস্থান বেশ পোক্ত হয়েছে। তবে EU পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা তাদের হাতে যাচ্ছে না। চূড়ান্ত এক্সিট পোলে এমন তথ্যই উঠে এসেছে। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিয়েন বলেছেন, মধ্যপন্থীদের হাতেই ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের নিয়ন্ত্রণ থাকছে। উগ্র ডানপন্থীদের ভালো ফল করায় ফ্রান্সে সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যদিও আমরা দেখছি যে এই সাধারণ নির্বাচনের ঘোষণা না দিলেও পারতেন, নির্বাচন না করলেও পারতেন। একটা চ্যালেঞ্জ তিনি নিয়েছেন ম্যাক্রো, যে নিজের জনপ্রিয়তা কতদূর কোথায় আছে এরকমই বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো দায়িত্ব নিয়েছেন, এর মতো শপথ গ্রহণ করেছেন হিন্দু জাতীয়তাবাদী দল BJPর নরেন্দ্র মোদী। তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠনে মূলত বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর মতো শরিকদের উপর নির্ভর করতে হয়েছে। তাদেরকে বেশ কয়েকটি মন্ত্রণালয় ছেড়ে দিতে হয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে মোদী যে হিন্দুত্ব নীতি এককভাবে এতদিন চালিয়ে আসছিলেন, চাপিয়ে দিচ্ছিলেন, সেইটা এখন কি হবে, কতদূর কি হবে এই আমরা জানার চেষ্টা করব। এছাড়া আমরা দেখলাম ভারতের পার্লামেন্টে 10 বছর পর লোকসভায়, মানে যে পার্লামেন্ট লোকসভা, সেখানে বিরোধী দলীয় নেতা তিনিও ফিরলেন এই নির্বাচনের মাধ্যমে। তাদের যে কন্ডিশন আছে যে মোট আসনের 10% আসন পেতে হবে বিরোধী দলীয় নেতার যোগ্যতা অর্জনের জন্য, সেটা এবার পেয়েছে কংগ্রেস। এই বিরোধী দলীয় নেতা পাওয়া যাচ্ছে। আমরা আলোচনা যাচ্ছি, আমার সাথে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আরও আছেন ডক্টর গোলাম মাদবর, প্রফেসর, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমত ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর M কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাকেও স্বাগত। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রথমেই যাব ডক্টর M কবির হাসানের কাছে। আমরা দেখলাম যে ইসরায়েলে এক ধরনের নাটকীয় একটা মোড় বলবেন কিনা আমি জানি না, পরিবর্তন দেখা যাচ্ছে। একজন মন্ত্রী, যিনি ক্যাবিনেট মেম্বার, যাকে ওয়েস্টার্ন নেতারা পছন্দ করেন, তিনি রিজাইন করেছেন। এইটাকে কিভাবে দেখবেন আপনি? না, ডেফিনেটলি এটা তো মানে নেতানিয়াহুর যে গেম প্ল্যানের এগেইনস্টে যাচ্ছে। নেতানিয়াহু তো এট এনি কস্ট ক্ষমতা থাকতে চাচ্ছে। এগুলো নিয়ে আমরা আগে আলাপ করেছি। সে ক্ষমতাতে চলে গেলে তার বিরুদ্ধে অনেকগুলো কারাপশনের কেস আছে, এগুলো ফিরে আসবে। সে যে কোনো মূল্যে ক্ষমতা থাকতে চাচ্ছে এবং যে কোনো মূল্যে দেখাতে যাচ্ছে যে ধরেন 4 জন জিম্মিকে উদ্ধার করে 274 জন লোকজন, ইনোসেন্ট লোককে সে মেরেছে। তাহলে সে কতটা ক্রুয়াল হতে পারে তার গোলকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে যদি আমি অবাক হলাম, আমি হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠি, ওয়াল স্ট্রিট জার্নালের মানে নিউজ ক্লিপ আসছে যে 4 জন হোস্টেসকে মানে ওরা উদ্ধার করেছে। তা আমি বললাম যে বিরাট ব্যাপার। পরে দিয়ে আমি যখন পুরো নিউজ আসলো দেখলাম অ্যাট দি কস্ট অফ 274। তাহলে সে এনি কস্ট এটা যাচ্ছে। আমার সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি,
এই যে 4 জনকে খুঁজে পেয়েছে তার পেছনে কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স কাজ করেছে, আমেরিকান ইন্টেলিজেন্স দিয়ে ওদের সহায়তা করেছে। আমেরিকার অবস্থানটা মানে বিশ্বাসের জন্য একটা জায়গা আসতে হবে, তাই না? আমেরিকানকে কেন বিশ্বাস করবে হামাস? এই যে যে প্ল্যান দিয়েছিল, প্রথমে তো জো বাইডেন নিজেই বলেছে এটা ইসরায়েল সমর্থিত, তারপর নাতিনে বললো যে না আমরা এই ধরনের কিছু বলিনি, আমরা একটা স্ট্রাকচার দিয়েছি, ডিটেলস বলিনি। কিন্তু এই যে খেলা খেলছে মানুষের জীবন নিয়ে, আমার কাছে অবাক লাগছে। এখনো আমরা চুপ করে বসে আছি, তাই না? আর কতদিন যাবে তা আমি ঠিক জানি না। আলটিমেটলি এই সিনোয়ার কি করবে, কিন্তু সে বিশ্বাসের জায়গা তো ওদের কাছে, তাদেরকে মানুষ মনে করে না, তাই না? তো এই ব্যাপারগুলো তো দেখতে হবে। আমার কাছে আরো খারাপ লাগছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং সবচেয়ে বেশি অ্যাগেইন এটা কিনা আমি বলবো যে মুসলিম বিশ্ব, ওআইসি এখনো চুপ করে বসে আছে। ওরা কোনো ধরনের মানে মানে কঠিন একটা পদক্ষেপ নিচ্ছে না। একটু যদি বলে যে আমরা তেলের চালান বন্ধ করে দেব, 1 সপ্তাহের মধ্যে দে উইল মানে কাম টু দেয়ার নিজ, মানে টু সে সামথিং এন্ড ডু সামথিং, এবং সেটাও তারা ইফেক্টিভলি ইউজ করছে না। মানে এমন একটা। আর এই আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, যদি আপনার প্রশ্নের সরাসরি জড়িত না, যে আমেরিকান যে হেজিমনি যে সারা দুনিয়া আস্তে আস্তে, এটা 30 ইয়ার্স এগো এটা ছিল না, এখন তো আরো কমে গেছে। আপনার যদি দেখেন যে ইকোনমিক পাওয়ার, আমেরিকার নাম্বার ওভার ইকোনমিক পাওয়ার না, গত 30 বছরে যে G7 যে কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অ্যাবাউট 45% অফ দ্য ওয়ার্ল্ড জিডিপি কন্ট্রোল করতো, এখন এটা এসেছে 29%-এ 35% চলে গেছে ব্রিক্স এর কাছে। এই যে ইকোনমিক পাওয়ার যখন চেঞ্জ হয়, রাশিয়া এবং চায়না তারাও মানে ইকোনমিক পাওয়ার হয়ে যাচ্ছে, তার সাথে সাথে তো মিলিটারি পাওয়ারও বাড়ছে। আমেরিকা আগের মতো সে গেম প্লে করতে পারবে না। ওরা রাশিয়াকে কন্ট্রোল করতেছে, ব্ল্যাক সি এলাকা থেকে রাশিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করছে, সাউথ সি দিয়ে চায়নাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, মিডল ইস্টে এই ইসরায়েলকে ইয়ে করার, তারা চারদিকে ছড়িয়ে পড়েছে। আমেরিকার যে মাইন্ড এবং যে তাদের যে মোরাল মানে সুপিরিয়রিটির ব্যাপার যেটা বলতো যে হিউম্যানিটি, এগুলো তো এখন হাস্যাস্পদ মনে হচ্ছে। সেই জায়গায় আপনি কোথায় যাবেন? তারা বারবার বলছে, আমাকে জেক সুলেমানের কথা আমার অবাক লাগছে, এখন এটা হামাসের হাতে। তার মানে কি তুমি একটা ইয়ার মতো, একটা শিশুর মতো, এই খা, তোকে দিলাম তো এখন নিয়ে খাইতে হবে, এই বেবি ফুড খেতে হবে, এইভাবে তো হবে না। তারা ইকুয়াল মনে করছে না যে সব ইসরায়েল রাজি হয়েছে, এখন তোমরা রাজি হয়ে যাও। আমাকে দেখতে হবে এটা কার পক্ষে যাচ্ছে, এটা ইসরায়েলের পক্ষে যাচ্ছে না হামাসের পক্ষে যাচ্ছে। এবং এই ডিটেল প্ল্যানটা কিন্তু আমাদের সামনে আসছে না। হামাসের নিশ্চয়ই ওরা চিন্তা ভাবনা করছে, কারণ তারা 75 ইয়ার্স ধরে যুদ্ধ করে যাচ্ছে, এটা তাদের জীবন মরণের যুদ্ধ। এটা তারা যদি এবার হেরে যায়, আরো 100 বছর পদ্ধতিতে থাকবে, হয়তো পুরো গাজাকে দখল করে নিবে ইসরায়েল। এই জিনিসগুলো তো সামনে রেখে হামাসকে চিন্তা করতে হয়। সুতরাং কি হবে আমি ঠিক বলতে পারি না, কিন্তু আরো কিলিং হবে এতটুকু জানি। এবং আমেরিকান ইন্টেলিজেন্স সাহায্য করছে কোথায় কোথায় গাজা আছে, কারণ আপনাকে বুঝতে হবে জনগোষ্ঠী এখানে তো ট্রেইটার আছে, তাই না? আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ট্রেইটাররা ছিল বলে তো পাকিস্তানি আর্মিরা এত কিছু করতে পেরেছে। ওইখানেও ট্রেইটার আছে, ওইখানে আমেরিকান চর আছে, ওরা জানে কোথায় কোথায় আছে। কিন্তু যে পরিমাণ 270, আমার খুব খারাপ লেগেছে সন্ধ্যাবেলা আমরা যখন রাজি হলাম যে আমি অনুষ্ঠানটা করব, আমি দেখে আমি অবাক হয়ে গেলাম, 4 জনের জীবনের বিনিময়ে 274। আমি জানি না অন্যান্য নিউজ পেপার দেখেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল টাইম পড়ি, তারপর ওয়াশিংটন পোস্ট, ওদের এই যে 274 ইনোসেন্ট লাইভ ইয়া হয়েছে, এটাতে কারোর ভ্রুক্ষেপ নাই। এগুলো নিয়ে আমাদের মানে ওয়ার পাওয়ার গুলো কি করছে? ওরা মানবতার কথা বলছে, এই বলছে সেই বলছে, এগুলো আসলে আমাকে সব ফান্টুস মনে হচ্ছে। এগুলোতে কি হবে আপনি আল্লাহ জানে। আমি এখানেই স্টপ করতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ ডক্টর কবির হাসান। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, আমাদের বিরতিতে ফিরে এসে আমি ফিরবো অন্যান্য অতিথির কাছে। আপনারা সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরই ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. স্বাধীন বিশ্বে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের অতিথি ডক্টর গোলামী মাতবরের কাছে। যেটি বেনি গ্যান্টস বললেন তার সঙ্গে আমরা দেখছি যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এমনকি ডক্টর কবির হাসান বারবারই বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে, যে পার্সোনাল পলিটিক্যাল এজেন্ডা
এইটাকে অগ্রাধিকার তিনি দিচ্ছেন, নেতানিয়াহু দিচ্ছেন, যেটি সবশেষ বেনি গ্যাটস উনিও তাই বললেন এবং বললেন যে যুদ্ধ পরবর্তী সময়ে গাজা কার অধীনে থাকবে, কে শাসন করবে, এই পরিকল্পনা তিনি দাবি করছিলেন দীর্ঘ সময়, সেটাও দিতে পারেনি। আমি সংক্ষেপে ডক্টর মাদবরের কাছে জানতে চাবো যে আপনি কি দেখছেন, কি পরিস্থিতি কোন দিকে। একই সঙ্গে বলে রাখি, তিনি কিন্তু একটি নির্বাচনের আহ্বান বলেছেন, যে একটি নির্বাচনের ডেট দেন, নেতানিয়াহুর উদ্দেশ্য বলেছেন, নির্বাচনের তারিখ দেন। আপনার কি মনে হয় যে নেতানিয়াহুর কথা শুনবে? ধন্যবাদ। আসলে তেমন কিছু আপনার প্রশ্নের ব্যাপারে বেশি বলার নাই, কারণ ডক্টর কবির হাসান কিন্তু খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আমি তার সাথে সম্পূর্ণ একমত যে এনাফ ইজ এনাফ। আমি আরেকটু বলবো, উনি যেটা বললেন জাস্ট টু রেস্কিউ 4 জন হোস্টেজকে রেস্কিউ করার জন্য 274 জন প্যালেস্টাইনিয়ান, মানে তাদেরকে কোনো হিউম্যান বিইংয়ে ট্রিট করা হচ্ছে না। আপনি দেখুন অক্টোবর সাথে যেটা হলো 1400 এর এগেনস্টে এখন 36,000 Palestinian, more than 36,000 Palestinian already slaughtered, killed, starvation, bombed, whatever the way, তো আপনি 4 জন, এখন আপনি আমার কাছে এখানে একটা প্রশ্ন, যেটা আপনি দেখুন তাদের গভর্নমেন্টটা ছিল কিন্তু আপনার হামাস গভর্নমেন্ট। সুতরাং ইন দ্যাট কান্ট্রি ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ হামাস। হামাস তাদের ইলেক্টেড গভর্নমেন্ট। সো হাউ আর ইউ গোয়িং টু ডিসার্ন, অর্থাৎ পৃথক কিভাবে করবেন কোন মানুষটা না। এখনো তারা বলছে যে, আমি আজকে জ্যাক সুলিভানের কথা শুনলাম যে বলছে যে না, এই সিভিলিয়ানদের শিল্ড নিচ্ছে তারা, সিভিলিয়ানদেরকে সাপোর্ট করে তারা, যে এখনো পর্যন্ত হস্টেজকে সিভিলিয়ানদের ভিতর রেখেছেন এবং ওখান থেকে মাঝে মাঝে কিন্তু তারা যে আইডিএফ এর উপর অ্যাটাক করছেন। অল দিস ব্লেম ওয়ান আফটার অ্যানাদার। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দেখুন, বেনি গাঞ্জের কথা আমি বলবো, তার আগে আমি যেটা বলবো ডক্টর কবির হাসানের সাথে, হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, আমরা জানি স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এরা এসেছেন, কিন্তু এই ধরনের সব কান্ট্রি আসছে না কেন? হোয়াট অ্যাবাউট দ্য ইসলামিক ওয়ার্ল্ড লাইক ওআইসি? কতজন মানুষ মরে গেলেই তারা মুখ খুলবেন। এবং দেখুন যে পৃথিবীর সবচেয়ে অর্থনৈতিক যে পাওয়ার বর্তমানে, বিশেষ করে দিস পয়েন্ট আমরা জানি ইলেকট্রিক এবং অন্যান্য পাওয়ার দিকে যাচ্ছে, যে অয়েল, that is in the hands of Muslim countries. Why they are not standing strong? তারা কি সবাই কি একেবারে যে পৃথিবীতে যে মাইটি নেশন গুলো আছে তাদের কাছে সবাই বিক্রি হয়ে গেছে, এত ধরা যে কোনো কথাই বলা যাচ্ছে না? ন্যাশনালিজম তো রাইস হচ্ছে আমেরিকাতে, সারা ইউরোপের ইলেকশন আমরা দেখছি, হয়তো পরে কথা বলবো, সবখানে হচ্ছে। এবং এইটা একটা মাত্র ইউরোপও আপনি দেখবেন, মেইনলি দে আর কনসার্ন অ্যাবাউট ইমিগ্রেন্ট, মুসলিম ইমিগ্রেন্ট ইন দি ইউরোপ, একদম আপনি দেখবেন। আচ্ছা, এখন বেনি গাঞ্জ সে যে রিজাইন করেছেন, তার রিজাইন করার পিছনে আসলে এতে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর কিছু আসে যায় না, কারণ নেসেটে হচ্ছে 120টা সিটের মধ্যে তার আছে বোধহয় 64 তার কোয়ালিশন নিয়ে। সো বেনি গাঞ্জ রেজিগনেশন ইজ নট এ ম্যাটার টু হিম। সে তো বলেছেন যে সব রেস্কিউ করবে হোস্টেজ যারা আছে এবং প্রত্যেকটা হামাসকে তারা মেরে ফেলবে। প্রত্যেকটা হামাসকে, আমার কাছে মনে হচ্ছে সোজা কথা, গাজাতে যত প্যালেস্টিনিয়ান সবাইকে মেরে ফেলবে। সবাই মানে বেশ করে তারা টার্গেট হচ্ছে পুরুষ যারা আর কি, তাদের অ্যাডাল্ট যারা, তাদেরকে মেইন টার্গেট, কিন্তু তাদেরকে ধরার জন্য মহিলা এবং শিশু 2/3 মেরে ফেলছে। সো হোয়াটস গোয়িং টু লেফট উইথ? কি থাকবে আপনার শেষে? এখন বেনি গাঞ্জ যেটা করছেন তার কিন্তু পার্সোনাল ইন্টারেস্টে দেখছেন, যেটা আপনি একটু বলেছিলেন একটু আগে, যে একটা জরিপে দেখা যাচ্ছে তার প্রতি এখন কিন্তু সাপোর্ট হচ্ছে 42% ভার্সেস নেতানিয়াহু হচ্ছে 34%। এখন সে কিন্তু এখন যে রেপ্রিহেন্ড করছে, সে জানে এই অপারেশন সার্জিক্যাল নাথিং, এই যে ইউনাইটেড স্টেটস ইন্টেলিজেন্স দিচ্ছে বা ইউনাইটেড স্টেট রেড অ্যালার্ট বলছে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রেড অ্যালার্ট? টু স্টেট সলিউশন 75 বছর ডেফিনেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন? Nobody actually critically examining and challenging this. আপনি ব্রিক্স কেন স্ট্রঙ্গার হবে না? কেন মানুষ রাশিয়া এবং চায়নার দিকে যাবে না? কারণ চয়েস নাই তো মানুষের এখন আর। হোয়াটস হ্যাপেনিং ইন দ্য মিডল ইস্ট
এটা কিন্তু একদিনের না, ইটস এ সিস্টেমিক প্রবলেম। এটা কিন্তু দীর্ঘদিন যায় এবং জিআই রাখা হয়েছে, কাশ্মীরের প্রবলেম জিআই রাখা হয়েছে, এগুলো কিন্তু আপনার কোনোদিন কিন্তু রিজলভ করার চেষ্টা করছে না। ইটস বিকজ সাউথ সুদানের ছোট্ট একটা জায়গা ক্রিশ্চিয়ান ডমিনেটেড স্বাধীন করে দিল। পাপুয়া নিউ গিনি আপনি সবখানে দেখবেন, জাস্ট আপনি একটা কনসাস সিটিজেন হিসাবে look around the world, what's happening, who is becoming oppressed, সব নিষ্পেষণ, যত অত্যাচার অনাচার সবকিছু হচ্ছে মুসলমান। সো এখন সে যেটা করছে, সে জানে যে 4 জনের জন্য 274 জনকে মেরে ফেলছে এবং দে আর নট গোইং টু স্টপ। সেটা আজকেও আরো ইকো করেছেন, রিপিটেডলি বলেছেন, স্ট্রংলি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সব হোস্টেজ ফ্রি করা হবে না, যতক্ষণ পর্যন্ত হামাসকে নিষ্ক্রিয় করা হবে না, তখন তা থামবে না। এবং সে বলেছে দিস ইজ নট এ টাইম ফর ডিভিশন, দিস ইজ এ টাইম ফর ইউনিটি। বেনি গান্সকে উদ্দেশ্য করে বলেছেন। সো বেনি গান্স এখন দেখতেছে না, এটা আলটিমেটলি ইউনাইটেড স্টেটস পর্যন্ত সারা বিশ্ব আইসোলেটেড হয়ে যাচ্ছে। এখানে প্রফেসর গোলাম আহমদ, বেনি গ্যান্স যদি থাকতেন বা বেনি গ্যান্সকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতো, তার স্ট্র্যাটেজি কি ভিন্ন হতো এই নেতানিয়াহুর চেয়ে? আমি একটা জিনিস দেখছি, মাঝে মাঝে বলে অপোজিশন পার্টি, মাঝে মাঝে বলে মানবতার কথা, মাঝে মাঝে বলে যে আমাদের বোধহয় যে জো বাইডেনের যে প্ল্যান এইটা বোধহয় আমাদের অ্যাকসেপ্ট করা উচিত, কিন্তু আলটিমেটলি কিন্তু যখনই কিলিং এ যায় আমি তো অপোজিশনকে ওই ধরনের বলতে দেখি না। সে এখন রিজাইন দিয়েছে, ইট ডাজন্ট মিন দ্যাট আপনি সে গাজার মানুষ যে হত্যা করছে তাদের সাপোর্টে যাচ্ছে। সে হচ্ছে তার পার্সোনাল ইন্টারেস্ট দেখছে, সে দেখছে যে নেক্সট ইলেকশনে, সে এবং বলছে সেপ্টেম্বরের ভিতরে ইলেকশন দেওয়ার জন্য। সো এইখানে আমার মনে হয় পলিটিক্যাল ফ্যাক্টরটা কিন্তু প্লে আউট হয়েছে আর কি তার রেজিগনেশনের ক্ষেত্রে। এবং আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি মাধবের সাথে, উনি বলেছেন এখানেও ওদের আসলে বেনি গ্যান্স যে প্যালেস্টাইনিয়ানদের অথবা হত্যা বন্ধ এর জন্য করেছে তা না, পোলে উনি এগিয়ে আছে এবং যদি সে বেশি দিন ক্ষমতায় থাকে, ক্যাবিনেটে থাকে, তার পপুলারিটি কমে যেতে পারে, কারণ সে ইজ এ হোপফুল টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল এবং তার প্রতি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সমর্থন আছে। নেতানিয়াহুর সমর্থন অলরেডি কমে গেছে। Netanyahu only way to survive to continue this war, otherwise he cannot. If he gets out of the power, তার আবার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা এবার সবাই বন্ধ করে দেবে। এই জন্য থ্যাংক ইউ ডক্টর গোলাম আহমদ, থ্যাংক ইউ ডক্টর কবির হাসান। আমি যাব নাজমুল আশরাফের কাছে। নাজমুল আশরাফ, এই যেখানে আপনি সাধারণভাবে ইসরায়েল হামাস এই প্রসঙ্গে কথা বলতে পারেন, কিন্তু আমি যেটা বলতে চাই, ইউরোপে যে ইলেকশনটা হলো 3 দিন ধরে, যেখানে ইউরোপের সাধারণ মানুষ তাদের প্রতিনিধি ইউরোপিয়ান পার্লামেন্টে নির্বাচিত করছে, সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে। এখন পর্যন্ত এক্সিট পোল যেগুলো দেখা গেছে তাতে করে বোঝা যাচ্ছে যে উগ্র ডানপন্থী যারা, তাদের উত্থান ঘটছে। সেটা নেদারল্যান্ডসে হোক, ইটালিতে হয়েছেই, ইটালি সরকারি উগ্র ডানপন্থী সরকার, ফ্রান্সে, এরকম বিভিন্ন দেশে আমরা দেখছি এই অবস্থা। এমনকি ইউরোপের যে লিবারাল আদর্শ, লিবারালিজম, সেইটার মৃত্যু ঘটছে, এরকম কিছু দেখছেন আপনি? ধন্যবাদ রানা রায়হান। আমি ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনের আগে একটুখানি বলবো, এর আগের দুজন বক্তা মোটামুটি সব কিছুই বলেছেন, কিন্তু এই একটা জিনিস আমি শুধু যোগ করব। জেক সালিভান যে কথা বলেছেন আজকে, যে হামাস মেনে নিলে কালকেই যুদ্ধবিরতি কার্যকর হবে, কথাটা এরকম হওয়া উচিত, আমেরিকা চাইলে এখনই যুদ্ধবিরতি কার্যকর হবে, আমেরিকা চাইলে এখনই যুদ্ধ বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ হবে, প্যালেস্টাইনের অধিকার প্রতিষ্ঠিত হবে, দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং গোটা মধ্যপ্রাচ্যে যে সংকট সেটা দূর হবে, শুধুমাত্র আমেরিকা চাইলে। এই কথাটা আমেরিকার প্রশাসন, আমেরিকার প্রেসিডেন্ট বা কেউ বলে না নিজের দায় এড়ানোর জন্য। এবং এই যুদ্ধ নিয়ে আমরা টানা আলোচনা করে যাচ্ছি সেই অক্টোবর থেকে, যে এখানে ইসরায়েল তো অন্যায় করছেই, এটা নিয়ে কোনো প্রশ্নই নাই, আমেরিকা যে অন্যায় সহযোগিতা করছে এবং ইসরায়েলের পাশে থেকে সব ধরনের অপকর্মের অংশীদার হচ্ছে, এটা নিয়েও কোনো দ্বিমত নাই এবং সেই কাজটি তারা অনবরত করে যাচ্ছে। এই যে মাঝে মধ্যে শুধুমাত্র নির্বাচনের কথা মাথায় রেখে জনমত, বিক্ষোভ, ক্ষোভ, জনপ্রিয়তা, জনমত, এসবের কথা মাথায় রেখে মাঝে মধ্যে কিছু ভালো কথা বলে, ভালো কাজ করার চেষ্টা করে, কিন্তু তার পরিমাণ খুবই সামান্য। আমেরিকার কথা এবং কাজ দুটোই অসার এবং দুটোরই অর্থ এবং সারমর্ম হচ্ছে ইসরায়েল যা করছে
তাকে আরও মদত দিয়ে যাও এবং সবই ঠিক আছে, শুধুমাত্র নিজের ভালো চেহারাটা দেখানোর চেষ্টায় তারা কিছু কথা বলে, এবং যেগুলো আপনি বিশ্লেষণ করলে দেখবেন যে ওর মধ্যে ওই ভালো কিছু নাই। তো আমেরিকা না চাইলে কোনো কিছু হবে না, এটা সবাই জানে বোঝে। এখন হামাসকে দায়ী করা হচ্ছে, তারা মানছে না। এই যে বাইডেনের প্রস্তাব, শুরুতে বলা হলো বাইডেনের প্রস্তাব, তারপরে বলা হলো ইসরায়েলের প্রস্তাব, আবার বলা হলো ইসরায়েলের না। অন্তত দুজনের কথা আমি বলতে পারি, জন কার্বি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এবং স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার, এই দুজন সংবাদ সম্মেলনে রিপোর্টারদের প্রশ্নের জবাবে স্বীকার করেছেন যে প্রস্তাবটা ইসরায়েলের দেওয়া প্রস্তাব, সেটাকে অন করে প্রেসিডেন্ট বাইডেন তার মতো করে দিয়েছেন। তো ইসরায়েলের কাছ থেকে আসা প্রস্তাব ইসরায়েল মানবে, এটা খুবই স্বাভাবিক। হামাস আনুষ্ঠানিকভাবে জানা নেই, সেটা ঠিক, কিন্তু আমরা নানানভাবে হামাসের পক্ষ থেকে শুনেছি তারা ওইটাকে সমর্থন করে। কিন্তু এই প্রস্তাবের ফলে সংকট কতটা দূর হবে, ইসরায়েলের অবস্থান কি হবে, আমেরিকার অবস্থান কি হবে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সুফল কি পাওয়া যাবে, অনেক কিছু হিসেব নিকাশ করার ব্যাপার আছে। ফলে আমেরিকা ইসরায়েল মিলে তো হামাস নির্মূল করতে চায়, ভালো কথা। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্র চর্চা করেন, গণতন্ত্র নিয়ে বড় কথা বলেন, গণতন্ত্র সারা বিশ্বে আপনারা রপ্তানি করেন, কোথাও গণতন্ত্র না থাকলে সেখানে আপনারা হামলে পড়েন, অন্যায় যুদ্ধ চাপিয়ে দেন। অথচ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি প্রশাসন, একটি সরকার গাজায়, আপনি তাকে মানছেন না, তাহলে কোথায় গণতন্ত্র? এখন গাজার লোকজন যদি হামাসকে পছন্দ করে, তাদেরকে নির্বাচিত করে তাদের প্রতিনিধি হিসেবে, আপনি এটা মানবেন না কেন? এটা তো গণতন্ত্র। তাহলে তো আপনি বলবেন ট্রাম্পকে যদি নির্বাচিত করা হয় বা আগে নির্বাচিত করা হচ্ছে, সেটা আপনি মানবেন না, যেহেতু ট্রাম্প খারাপ মানুষ, আপনার দৃষ্টিতে হামাস খারাপ, সুতরাং গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলো, আমি হামাস মানবো না, তারা সন্ত্রাসী, তাদেরকে মারতে হবে। এই যে মারতে গিয়ে যে কথাটা কবির হাসান বলছেন, উনি সবসময় একেবারে মানে এমনভাবে বলেন, হৃদয় ছুঁয়ে যায়। আমরা এই গাজা যুদ্ধের ভয়াবহতা নিয়ে অনেক বছর, অনেক দিন ধরেই কথা বলছি, কিন্তু কিছু কিছু জায়গা ভাবলে পরে, বা কবির হাসান প্রায়ই বলেন যে এই দৃশ্যগুলো দেখলে, খবরগুলো শুনলে তিনি নিতে পারেন না, একসময় বন্ধ করে দেন। এক্স্যাক্টলি, যদি কেউ মানুষ হয়ে থাকে, তার ভিতরে মানে মনুষ্যত্ব থাকে, তাহলে এগুলো নিতে পারার কথা না। 4 জন মানুষকে উদ্ধার করার জন্য আপনি 274 জন মেরে ফেললেন, এবং আপনার এই যে 1000 না 1200 না 1400, তার কোনো ঠিক নাই, উল্টাপাল্টা, এবং সে হামলা কেন হয়েছে, আপনারই করিয়েছেন কিনা, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। সেখানে আপনি 36,000 মানুষ মেরে ফেললেন, কোনোভাবেই থামাচ্ছেন না, এবং সেটা চালিয়ে যাচ্ছেন। এখন যে একজন মন্ত্রী পদত্যাগ করেছে না, এগুলো দেখেন, নেতানিয়াহু যেমন নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে এরকম একটা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, যে লোকটা পদত্যাগ করলেন তারও কিন্তু ব্যক্তি স্বার্থ। তিনিও চিন্তা করছেন যে এখন নির্বাচন দিলে নেতানিয়াহু পরাজয় হবে, তিনি জিতবেন, তার পক্ষে আমেরিকা আছে, এই জন্য তিনি চাপ দিচ্ছেন। তার দাবিটা কি? তিনি এই হত্যাযজ্ঞ, অন্যায়, এগুলোর বিরোধিতা করছেন না, হামাস নির্মূলের সাথে দ্বিমত করছেন না। মানে নির্মূল করার পরে, পুরো গাজা আমাদের হয়ে যাওয়ার পরে এরপর আপনি কি করবেন সেটা কেন এখন বলছেন না, তাই আমি পদত্যাগ করলাম। তার মানে হচ্ছে শয়তান সবই একই রকম, যে যার মতো করে শয়তানি করছে এবং ওই হিসাব করে তারা কথা বলছে। ফলে এই গাজা যুদ্ধ, আমেরিকার ভূমিকা, ইসরায়েলের ভূমিকা, নেতানিয়াহু সরকার, তার শরিক, যা কিছু বলি না কেন, কোনো কিছুর মধ্যে আপনি কোনো সৎ কিছু, ভালো কিছু উদ্দেশ্য আপনি খুঁজে পাবেন না। সব কিছুর মধ্যে শয়তানি এবং অসৎ উদ্দেশ্য এখানে কাজ করে। আপনি বলছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়নে নির্বাচনের কথা। এখন সারা বিশ্বেই এটা আমার মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, এদের গবেষণা করা উচিত, কেন সারা বিশ্বে খারাপ শক্তির উত্থান হচ্ছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. কেন উগ্রবাদী, উগ্র জাতীয়তাবাদী, ধর্মান্ধ গোষ্ঠীর উত্থান হচ্ছে এবং তাদেরকেই মানুষ সমর্থন করছে। সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় যাচ্ছে এবং এই ঘটনা পৃথিবীর দেশে দেশে ঘটছে, আমেরিকা থেকে শুরু করে কোথায় না। এই যে মোদি, একটা সুখবর, নিশ্চয়ই আপনি মোদির আলোচনা হয়তো আসবেন, একটা সুখবর, মোদির যে উগ্র হিন্দুত্ববাদ, নিজেকে যে সেই ঈশ্বরের
প্রতিনিধি দাবি করে ফেলেছেন, যত রকমের ভণ্ডামি আছে ধর্মের নামে সেগুলো তিনি করেছেন, সাম্প্রদায়িক উগ্রবাদ রাজনীতি। তারপরেও কিন্তু ভারতের লোকজন তাকে শিক্ষা দিয়েছে, তার শক্তি কমিয়ে ফেলেছে, তার ডানা কেটে দিয়েছে। তিনি এখন আগামী 5 বছর গত 10 বছরের মতো কাজ করতে পারবেন না। বিরোধী শক্তির আপনার সামর্থ্য বেড়েছে। এগুলো কারণে হয়তো বলা যেতে পারে যে একটা মানে কিছুটা মানে টেনে ধরা, রাশ টেনে ধরার ব্যাপার ঘটবে। এখন ধরেন ইউরোপের এই বড় বড় দেশগুলোতে যে উগ্রবাদী শক্তির উত্থান হচ্ছে, তারা তো ভোটের মাধ্যমে আসছে, গণতান্ত্রিকভাবে আসছে, কিন্তু কেন এই সরকারের এই ধরনের শক্তির উত্থান হচ্ছে? আমি বললাম এটা গবেষণার বিষয়। আমি একেবারে সাধারণ জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে বলতে পারি, ভালোর পরিমাণ, ভালোত্ব যখন কমে যায় তখন খারাপত্ব বাড়বে, ভালোর শূন্যস্থানটা খারাপ দখল করে নেয়। ফলে রাজনীতিতে বলি, আপনার অন্য যে কোনো ক্ষেত্রে বলি, যে ভালোকে আরও প্রমোট করা, এগিয়ে নেওয়া এবং ভালো হতে মানুষকে উদ্বুদ্ধ করা, এটাই বোধহয় জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির লক্ষ্য হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ নাজমুল আশরাফ। আমি যাব ডক্টর কবির হাসানের কাছে, যেটি ইউরোপে একটু থাকতে চাই। আপনি যেটি বলছিলাম যে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশে, ইটালি, উগ্রবাদীদের উত্থান হচ্ছে, কোথাও কোথাও হয়েছে, সেইটা কি একটা বলা হচ্ছে যে জিনোফোবিয়া এর কারণে হচ্ছে, বা অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট এর কারণে হচ্ছে? আসলে কারণটা কি আপনার কাছে? না, কারণটা দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে কথাটা নাজমুল আশরাফ বললেন যে সোশ্যোলজিক্যাল, সাইকোলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল চেঞ্জগুলো যে হচ্ছে, এগুলিকে আপনাকে তাকাতে হবে। এটা মাদবুর ভাইয়ের বিষয়, আরো ভালো বলতে পারবেন। যেমন আমেরিকাতে আছে আমি 41 বছর, আমি অনেক পরিবর্তন দেখেছি। যে এখানে আমেরিকানরা যারা আছে, সাদা, যারা এই দেশ ইনভেট করেছে ইউরোপ থেকে, এবং ওই যারা আমেরিকান ইন্ডিয়ানকে, আপনারা জানেন 1 মিলিয়ন আমেরিকান ইন্ডিয়ানকে ওরা মেরেছে। তারপরে দেশ ওরা দখল করেছে, সেটেলার কলোনিয়ালিজম। তারা অনেকদিন ধরে দেশ শাসন করেছে, কমপ্লেসেন্ট হয়ে গেছে, তাদের হাতে সব ক্ষমতা ছিল। যখন ইমিগ্রেন্টরা আসা শুরু করলো, আপনি যদি দেখেন ইমিগ্রেন্টের এনি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, তাদের হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম ইমিগ্রেন্ট পপুলেশনের মধ্যে, তার মধ্যে ইন্ডিয়ানদের সবচেয়ে বেশি। এই যে ওরা ওদের জায়গা দখল করে নিচ্ছে, এবং আপনি যদি কোনো একটা হিন্টারল্যান্ডে যান, একটা ছোট্ট ভিলেজে যান, ওখানে দেখবেন যে এখানে যে একটা রেস্টুরেন্ট ওন করছে একটা বিদেশি, মোস্ট লাইকলি চাইনিজ। আপনি যদি একটা গ্যাস স্টেশন দেখেন, যেটা তার ইকোনমিক সেন্টার, মানে পাওয়ার সেন্টার বলি, সেটা ওন করছে একটা প্যালেস্টিনিয়ান অথবা মুসলিম পপুলেশন। এই যে সাদারা আস্তে আস্তে ডিসএনফ্রেশন হচ্ছে, এবং যে প্রায় এদের মধ্যে তার ক্ষোভের সৃষ্টি হচ্ছে, তারা মনে করছে যে তারা এসে আমাদের দখল করে নিচ্ছে। এইটাকে ব্যালেন্স করার যে পলিসি, এই পলিসিটা আমেরিকান গভর্নমেন্টের ফেলিওর। সেম থিং হচ্ছে কিন্তু ইউরোপেও। ইউরোপে তাদের জনসংখ্যা অলমোস্ট জিরোতে চলে গেছে। কদিন পরে ওরা তাদের ইকোনমি চালানোর জন্য তো লোক পাবে না, যে সক্ষম লোক। এই জন্য ওদের লেবার ক্লাস দরকার, কিন্তু ওরা চাচ্ছে তারা আসুক, আবার একটা সেকেন্ড ক্লাস, একটা ক্লাস সৃষ্টি করুক, যাতে তাদের কন্ট্রোলে থাকে। কিন্তু যেহেতু অলরেডি ওরা একটা এস্টাবলিশমেন্ট তৈরি করেছে যে সবার ইকুয়াল রাইটস, এখন ইকুয়াল রাইটস দিতে গেলে ওদের যে মেজরিটি খর্ব হয়, সেই কারণে ওরা এই যে ডানপন্থী দলগুলো, যেমন লিপেন ফ্রান্সে, আপনি জানেন ম্যাক্রন অলরেডি পার্লামেন্টের ইলেকশন ঘোষণা করেছে, যদিও আপনি যে ইউরোপিয়ান পার্লামেন্ট এবং ন্যাশনাল পার্লামেন্ট এক না, কিন্তু এটা একটা রিফ্লেকশন হয়। এগুলো হচ্ছে এই কারণে। এখন ওদেরকে যেমন ধরেন ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্যামিলি লাইফ তো নাই মানে ইউরোপে। এবং ওরা, আমি নট আইম এগেইনস্ট এলজিবিকিউটি, এটা ব্যক্তিগত ব্যাপার কারা থাকতে পারে। আমার নিজের অনেক ছাত্র আছে যারা এলজিবিকিউটির মানে তারা নিজের সদস্য, ওরা বলে, আমি ওদেরকে আলাপ করি, আমি জানতে চাই এটা কি আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর না এটা আসলে তাদের কোনো জেনেটিক ফ্যাক্টর। ওরা বলে যে এটা জেনেটিক। আমি জানি না, অনলি গড নোজ। এবং আপনি যদি বিশ্বাসী মুসলমান, এখানে আরেকটা পয়েন্ট আছে, আপনি যদি বিশ্বাসী হিন্দু আর খ্রিস্টান, সব রিলিজিয়ন তাদের একটা ইয়ে আছে। কিন্তু ওরা বাংলাদেশে নাকি শুনলাম যে প্রাইড মান্থ, এটা প্রাইড মান্থ চলতেছে, ওরা নাকি মানে সব জায়গায়, টার্কিতে দোকান বন্ধ করে দিয়েছে। এই যে ফ্যামিলি লাইফকে অ্যাটাক করা, আলটিমেটলি পপুলেশন যদি কমে যায়, যে হারে বাংলাদেশের নাম্বার আমি বলতেছি, যে হারে ওরা কমাইছে, আমরা 180 মিলিয়ন আছি। ওই দিন আমাকে একজন মানে পপুলেশন সায়েন্টিস্ট বললো যে আর 20-30 ইয়ার্সে বাংলাদেশের পপুলেশনও কমে যাবে। এইটা হলো আমাদের একটা মানে অ্যাসেট। এই অ্যাসেটটাকে ওরা আঘাত করার চেষ্টা করছে। এই যে উগ্রপন্থা বলেন, যাই বলেন নাজমুল আশরাফ ভাই, কদিন পরে ওরা নিজেরাই ওদের এই পলিসির কারণে মুখ থুবড়ে পড়বে। ওদের এমন চায়নাও আমি প্রেডিক্ট করছি কদিন পরে মানুষ আমদানি করা শুরু করবে অন্যান্য দেশগুলোতে, যেখানে ওভার পপুলেশন আছে।
তো মুসলিম ওয়ার্ল্ডের এটা এখন একটা স্ট্রেংথ আমি মনে করি, বাচ্চা কাচ্চা পয়দা করা। আর আপনি যদি ওয়েস্টে যান, আমাদের বাচ্চারা আছে, আপনাদের সাথে আর কেউ আর ফ্যামিলি লাইফ করতে চায় না, ফরগেট অ্যাবাউট যারা এখানে আছে। তাহলে এখানে প্রফেসর আচ্ছা না, তাহলে তো আমরা একভাবে এই কনজারভেটিভ বা যারা ডানপন্থী, ইউরোপের ডানপন্থী, তারা তো LGBTQ বিরোধী যদি হয়, তাহলে আমাদের LGBTQ এর পক্ষে কেউ কেউ অবস্থান নিতে পারে। LGBTর বিরোধী ওরা কনজারভেটিভ ভ্যালু সবাই না, কিন্তু আমি যেটা বলতেছি, আমি যদি একটা উপসর্গ আনছি, আই এম নট এগেইনস্ট দিস, কিন্তু এই যে ফ্যামিলি লাইফটাকে আপনি হাউ ডু ইউ ডিফাইন ফ্যামিলি। এখন আমি একটা মানে একাডেমিক জার্নালের এডিটর, আপনি যখন অ্যাপ্লাই একটা পেপার সাবমিট করেন, এখানে কিন্তু মেল ফিমেল নাই। 20 ইয়ার্স এগো মেল ফিমেল ছিল, এখন আপনাকে বলতে হবে আপনি বাইনারি, আপনি এই সেই 10টা ডিফারেন্ট ক্লাসিফিকেশন আছে, আপনি নিজেই জানেন না আপনি কে। আপনি যদি ফ্যামিলি হওয়ার জন্য যে একটা স্টেবল ফ্যামিলি, যেখানে প্যারেন্টস থাকে, হাজব্যান্ড ওয়াইফ, এবং যারা আপনি দেখে আসছেন মানে ছোটবেলা থেকে পর্যন্ত, আপনার যে মানসিক পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা তো একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসবে না। আমেরিকা তো উইল সেলফ ডিস্ট্রাক্ট ইটসেলফ আনলেস ইট মানে তার এই যে ফ্যামিলি ভ্যালুস গুলো এই মানে করে। এটা আপনি কনজারভেটিভ বলেন, লিবারাল বলেন, ফ্যামিলিস ভ্যালুস তো এটা ইউনিভার্সাল ভ্যালুস, তাই না? আমরা কি চাই না আমার সন্তানরা বড় হোক, আমি একটা সুন্দর ফ্যামিলি করি, আমার বউর সাথে একসাথে থাকি, 50 বছর বিবাহ উদযাপন করি। এখন 3 বছর পর ডিভোর্স হয়ে যাচ্ছে। এইটা ইট ইজ বিকাম এন এন্ডেমিক। এটা আরো ভাই ভালো বলতে পারেন, আমাদের কমিউনিটি যারা বাংলাদেশ কমিউনিটি এখন যে ছড়ায় গেছে ট্র্যাডিশনাল ফ্যামিলি, এবং এই যে উত্থান হয়েছে এই যে ডানপন্থী অ্যান্টি ইমিগ্রেশন কাম, কিন্তু ওইটা না। ওদের যে ইকোনমিক পাওয়ারটা আছে, পলিটিক্যাল পাওয়ারটা আস্তে আস্তে খর্ব হয়ে যাচ্ছে ওদের কারণে, সেইটাই ওরা ভীত শঙ্কিত। জি ধন্যবাদ কবির হাসান। একটি বিষয় দেখেন, এখানে ট্র্যাডিশনাল যে ফ্যামিলি, সেই ফ্যামিলি কিন্তু যত বেশি নগরায়ন শহরায়ন হচ্ছে, তত বেশি ভেঙে যাচ্ছে ফ্যামিলি ট্র্যাডিশন। এখানে বলা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, ফ্যামিলি ছোট ছোট হয়ে যাচ্ছে, কেউ একা একা থাকে, সেটাও একটা ফ্যামিলি। আমি যাব একই বিষয়ে ডক্টর গোলাম এম মাতবর, এবং তার কাছে ইউরোপিয়ান যে আমরা যে পরিস্থিতি দেখছি রক্ষণশীলদের, সেটা এবং একসঙ্গে ভারতে যে এই মোদির যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী উনি হলেন, সেইটার কি চেঞ্জ পরিবর্তন ভারতে দেখবেন ডক্টর গোলাম এম মাতবর সংক্ষেপে। কিন্তু আপনি তো আমার জন্য কোনো সময় রাখেন নাই, 2 মিনিট রাখছেন। সো ব্যালেন্স অফ টাইম আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুনুন, আসলে আপনি বিং এ সোশ্যাল সায়েন্টিস্ট, আই হ্যাভ এ লট টু সে ইন দিস। দেখুন, এনলাইটমেন্ট কিন্তু আমরা জানি শুরু হয়েছে কিন্তু ইউরোপে, রাইট? ফ্রেঞ্চ রিভলিউশন বলেন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলেন, বা অন্যান্য আরো যেগুলো, এবং এতে করে দেখুন সেপারেশন অফ স্টেট ফ্রম দ্য চার্চ, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু কতগুলো জিনিস সমাজে আসছে। সেগুলো কি দেখা গেল? মানুষের যে মানবাধিকার, মানুষের যে ব্যক্তিগত অধিকার, ফ্রিডম অফ স্পিচ, এবং আপনার ফ্রিডম অফ মিডিয়াস, এখানে এটা ব্যাপক একটা রেভলিউশন হয়, এবং যেটা ইউরোপ থেকে আলটিমেটলি কিন্তু নর্থ আমেরিকাতে, ইউনাইটেড স্টেটসে বিশেষ করে এনলাইটমেন্ট আপনার নিউ ইংল্যান্ড এরিয়াতে যখন শুরু হয়, এর ফলে কিন্তু এটা আরো বেশি কিন্তু অগ্রাধিকার পায়। এবং ইউনাইটেড স্টেটস দেখা গেল যে ইউরোপিয়ান কান্ট্রির থেকে তার আরো নেতৃত্ব নিতে চাচ্ছে, যে মানবাধিকারের জন্য তার সবচেয়ে দে এক্সেল, এন্ড ইনডিড অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড আপনার। এখন দেখুন যে মানুষের ভিতর তাইলে গত শতাব্দীর, আমাকে একজন প্রশ্ন করছিল গত শতাব্দীর অর্জনগুলো কি, আমি বললাম যে দেখো, দুটো জিনিস আসছে। একটা হচ্ছে মানবাধিকারটা কিন্তু আমরা একটা পর্যায়ে আসছি, আর একটা হচ্ছে আপনার যে আমরা যে ইনফরমেশন টেকনোলজি, যেটা কিন্তু আরো এটাকে আরো বেশি কিন্তু স্ট্রেংথেন করেছে। কিন্তু এখন দেখুন, এই যে সেপারেশন অফ স্টেট করেছেন চার্চ থেকে, এবং যে আপনার দেখুন মানবাধিকারের জন্য কথা বলেছেন, এর মধ্যে চলে আসলো কি গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনের ফলে হলো কি আপনার কনফ্লুয়েন্স অফ আইডিয়াস, কনফ্লুয়েন্স অফ পলিটিক্স, কনফ্লুয়েন্স অফ ইকোনমি, ট্রেড, ব্যারিয়ারগুলো, লিবারাল ব্যারিয়ারগুলো দেখেন, মানুষ কিন্তু এখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। এখন মানুষের ভিতর কিন্তু একটা হেজমনিক একটা ইয়া থাকে, বা মানুষের একটা ইননেট ডিজায়ার, যে ওননেস, নিজের কালচার দিয়ে সবকিছু রেফারেন্স করতে চায়। এটা কিন্তু আলটিমেটলি ইউরোপেও শুরু হয়েছে, এখানেও শুরু। আমি গত কিন্তু 3-4 বছর যাবৎ বলছি, দেখো ন্যাশনালিজম, ফান্ডামেন্টালিজম দুটোই কিন্তু রাইজ করছে। অর্থাৎ
যে রেডনেক বলেন কিছু সংখ্যক লোক যারা কিন্তু এটা কিন্তু নিতে পারছে না, এরাই কিন্তু এই প্যাকেজিংটা করছে। প্যাকেজিংটা কিভাবে করছে? ধর্মকে নিয়েই চলতে হবে, ক্রিশ্চিয়ানিটি নিয়ে আসতেছে, হিন্দুত্ববাদ ইন্ডিয়াতে নিয়ে আসছে। সো দিস আর দ্য ওয়ে, কিন্তু দে আর ডিভাইডিং সোশ্যাল যে ফ্যাব্রিক্স, এটাকে নষ্ট করে ফেলছে। আলটিমেটলি সোশ্যাল এবং আপনি যদি পলিটিক্যাল রিজন বলতে, পলিটিশিয়ানরা দেখে দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ দিস, রিলিজিয়নকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করছে। রিলিজিয়নের ধারে কাছে নাই আপনি, যারা কিন্তু রিলিজিয়নের কথা বলে আপনি জাস্ট দেখেন তাদের ইন্ডিভিজুয়াল ট্রেটস গুলো, হোয়াট দে আর ডুইং, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা তো দেখছি অলরেডি যে যুক্তরাষ্ট্র দেখেন যারা সবচেয়ে বড় কথা বলছে, প্রো লাইফের কথা বলছে, এরা পার্সোনালি হোয়াট আর দে ডুইং। সো দিস আর দ্য কনসেপ্ট সোশিওলজিক্যাল। এখানে কারণটা হচ্ছে গ্লোবালাইজেশনের ফলে। এখন দেখুন, আমি একটু আগেই বলতেছিলাম ইউরোপে মুসলিম পপুলেশন বেড়ে গিয়েছেন, এইখানেও কিন্তু উত্তর আমেরিকাতেও আপনি দেখুন, এরা কিন্তু ওই যে একটা গোষ্ঠী, এরা এটাকে কোনো মিটাইতে পারছে না। এবং স্যাম হান্টিংটন তো এটাই বলছে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন উইথ হোম। আপনি দেখবেন যে মুসলমানদেরকে মেইন ডিশে কিন্তু মেইন করেছেন। সো দিস আর দ্য রিজন, ইজ নাথিং এলস, অল অ্যাবাউট হেট্রেডনেস। যেটা বললাম যে হিউম্যান রাইটস থেকে স্ট্যান্ড করছে, এখন সেটা উল্টো যাচ্ছে, 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। So this is the way, there are people, those political, the demagogue political. আপনাকে আরো সময় দিতে পারলে ভালো হতো, দুঃখিত আমি সময় ম্যানেজ করতে পারিনি আপনার জন্য আর বেশি। নাজমুল আশরাফ, সবশেষ কি বলবেন? আমি ওই ভারতের বিষয়টা নিয়ে বলবো যে ভারতে মোদিকে যে ডানা ছাটা হয়েছে বলছিলাম একটু আগে, যে তার শক্তি খর্ব করা হচ্ছে, ফলে উনি আর সেই গতিতে এই রামরাজত্ব কায়েমের পথে যেতে পারবেন না। তার শক্তি কমেছে, জোটের উপর নির্ভর করে তাকে সরকারে টিকে থাকতে হবে এবং সেই জোট ভেঙে যাওয়ার আশঙ্কাও আছে। আবার অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট অনেক শক্তিশালী হয়েছে, ফলে তারা চাপের মুখে থাকবে। এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে, সেটা কি, এই যে মোদির একচেটিয়া ক্ষমতা এবং ব্যক্তি নির্ভর ইন্ডিয়া হয়ে গেছিল, তার ফলে বাংলাদেশের প্রতি ভারতের যে আধিপত্য, প্রভাব, নিয়ন্ত্রণ এবং নানানভাবে ক্ষতিগ্রস্ত করার যে ব্যাপারগুলো ছিল সেটা থেকে কমে আসবে। সে বাইরে নজর কম দিতে পারবে, ভেতরের সংকট নিয়ে, নিজের ক্ষমতা নিয়ে, বিরোধী দলকে মোকাবেলা করা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবে। ফলে চায়না বাংলাদেশের সাথে কিছু একটা করলে যে লাফিয়ে পড়ে বা অন্য অনেকভাবে যে বাংলাদেশকে প্রভাবিত করে, সেই জায়গায় মনোযোগ কম দিতে পারবে বলে কেউ কেউ মনে করছেন। এটা হয়তো বাংলাদেশের জন্য একটা লাভজনক কিছু একটা হতে পারে। ধন্যবাদ। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। মোদির গত 10 বছরের একক সংখ্যাগরিষ্ঠ গভর্নমেন্ট ফর্ম করে সে ইন্ডিয়ান সমাজের ডিএনএ চেঞ্জ করে ফেলেছে। যদিও এটা খর্বিত, এটা আরো 5 বছর সেটাকে জিয়ে রাখতে হবে। প্রত্যেকটা জায়গায় হিন্দুত্ববাদী লোকজনকে সে দাঁড় করিয়েছে। একটা এক্সাম্পল, মানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে একজনকে ওরা উপাচার্য করেছে, মানে নিয়োগ দিয়েছে। সেই লোক বলেছে অমর্ত্য সেন নাকি নোবেল প্রাইজ পায়নি। তো কোন লেভেলে ওরা নিয়ে গেছে। হ্যাঁ, যদিও ওদের ক্ষমতা কমে যাবে, কিন্তু মোদি কিন্তু তার ওই যে ডিএনএ কে মানে আরো পরিপুষ্ট করার জন্য যে সমস্ত অ্যাপারেটাস এখনো তার হাতে আছে। আগের মতো সে ছড়ি ঘোরাতে পারবে না, কিন্তু সে কিন্তু অলরেডি ফাউন্ডেশন কিন্তু সে লেড আউট করে দিয়েছে গত 10 বছরে। and he is going to continue work in the direction. আরেকটা জিনিস আমি বলছি, আমি মোদিকে লাইক করি না, আমি অ্যান্টাই মোদি, কিন্তু ইন্ডিয়াতে একটা চেঞ্জ হয় ব্যালট বাক্সের মাধ্যমে। গণতন্ত্র এখনো হ্যাঁ অনেক মানে ইরেগুলারিটি আছে, কিন্তু তারপর গণতন্ত্রের লোকজনের ভোটের অধিকার আছে। কিন্তু আপনি যদি মুসলিম দেশগুলোতে যদি দেখেন, মেজরিটি মুসলিম দেশে আমাদের গণতন্ত্রের চর্চা নাই। আমাদের ইন্ডিয়া থেকে একটু শেখার আছে। ডক্টর কবির হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর গোলাম মাদবর, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল আশরাফ, আপনাকেও। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। 7 দিনের বিষয়ে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।